আসসালামু আলাইকুম প্রিয় দর্শক। রিসেন্টলি বাচ্চারা হামে আক্রান্ত হচ্ছে এবং কিছু বাচ্চাও মারা গেছে এবং গার্ডিয়ানরা আতঙ্কে আছে। তো আমাদের সামনে উপস্থিত আছেন ঢাকা মেডিকেলের শিশু সার্জারিতে আছে ডাক্তার তারেক স্যার। তো তারেক স্যারকে অনুরোধ করবো দর্শকের উদ্দেশ্যে সচেতনমূলক যে হাম কি আর হাম হলে কি সমস্যা হতে পারে, হসপিটালে কখন ভর্তি করাবে জরুরি অবস্থায়, এই সম্পর্কে দর্শকের উদ্দেশ্যে কিছু বলার জন্য। আসসালামু আলাইকুম। ধন্যবাদ কাউসার ভাইকে আজকে অতি গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে আলোচনা করার জন্য। বর্তমান সময়ে একটি আতঙ্কের নাম হাম। আমাদের আসলে উদাসীনতাই হামের প্রকোপটা বাড়ার মূল কারণ। প্রথমে বলে রাখি, হাম একটি ভাইরাস জনিত রোগ। হামের সবচেয়ে বড় যেই প্রাদুর্ভাব ঘটার যে কারণ বা হাম ছড়ানোর যে কারণ, সেটা হচ্ছে শ্বাসের মাধ্যমে। একজনের যদি কোনো ইনফেকশন থেকে থাকে তাহলে তার শ্বাস প্রশ্বাস প্রবাহের মাধ্যমে একজন থেকে আরেকজনের মধ্যে এই রোগটা ছড়াতে পারে। সাধারণত 6 মাসের পর থেকে বাচ্চাদের হামের প্রাদুর্ভাবটা বেশি থাকে। 6 মাসের নিচে সাধারণত কমই হয়, কিন্তু হতে পারে না তার কিন্তু কোনোই নাই, সাধারণত কম হয়। 6 মাসের পর থেকে যে কোনো সময় বাচ্চাদের হাম হওয়ার সম্ভাবনা বেশি। এবং হাম সাধারণত ছোট বাচ্চাদেরই আক্রমণ করার মূল কারণ ওই সময় তাদের ইমিউনিটি কম থাকে এবং তারা যেহেতু দুর্বল থাকে, যে কোনো শ্বাসের সংক্রমণের কারণে সাথে সাথে আরো একটা সংক্রমণ হওয়ার একটা সুযোগ তৈরি হয়, যেমন নিউমোনিয়া, পাতলা পায়খানা, ব্রেনের ইনফেকশন। এই সমস্ত কারণগুলো একসাথে হইলে পরে সাধারণত বাচ্চা খারাপ হয়ে যায় বা হাসপাতালে ভর্তি হয়। এখন হাম হলে আমাদের কি করণীয় বা হাম হলেই বুঝবো কি হবে যেটা হাম হয়েছে? প্রথম কথা হচ্ছিল, এটা যেহেতু হাইলি ইনফেকশনাস একটা রোগ, অধিকতর সংক্রমিত একটা রোগ, প্রথম হচ্ছে লক্ষণ জ্বর থাকবে। জ্বরটা উচ্চ জ্বর, সাথে থাকবে হচ্ছিল নাক দিয়ে পানি ঝরা, চোখ উঠতে পারে বাচ্চাদের, এবং সাধারণত জ্বর ওঠার 4 দিনের মধ্যে শরীরে ছোপ ছোপ আকারের র্যাশ দেখা যায়। এই র্যাশটা সংক্রমণের চতুর্থ দিন থেকে প্রথমে শুরু হবে মাথার পিছন ভাগ থেকে, অর্থাৎ মাথা থেকে শুরু করে পায়ের দিকে শুরু হবে র্যাশের, এবং প্রথম 4 দিন থেকে শুরু করে র্যাশ ওঠার 4 দিন পর্যন্ত, এই 4টা দিন হচ্ছিল অনেক বেশি সংক্রমণের ঝুঁকি আছে। সেই ওই মুহূর্তে ইনফেক্টেড অবস্থা আছে, সে যদি অন্য কোনো বাচ্চা অথবা অন্য কারো সাথে সংস্পর্শে আসে তাহলে তারও এই ঝুঁকি হতে পারে। সে যদি ভ্যাকসিনেটেড না থাকে, সে যদি কোনো কারণে রোগ প্রতিরোধ ক্ষমতা কম হয়ে থাকে, তাহলে যে কোনো মুহূর্তে সেও সংক্রমিত হতে পারে। এগুলো হলে প্রথমে আমরা বুঝে নিব যে এই বাচ্চার হয়তো হাম হয়েছে। এখন সব হামে কি আমাদের হাসপাতালে নিতে হবে? সাধারণত হামের চিকিৎসা আমরা করি সিমটোমেটিক। যেমন কিছু রোগের চিকিৎসা থাকে যে আমরা ব্লাড কালচার করলাম, আমরা অনেক বেশি ইনভেস্টিগেশন করলাম, আলট্রাসাউন্ডে কোনো একটা রোগ ধরলাম, সেই অনুযায়ী ধাপে ধাপে চিকিৎসা। আর এখানে জ্বর আসছে, প্রথমে জ্বরের জন্য নাপাতো, তারপরে নাক দিয়ে পানি ঝরতেছে, যে কোনো একটা অ্যান্টিহিস্টামিন আমরা দিয়ে দিলাম। এখন চোখ উঠতেছে, সেক্ষেত্রে আমার যদি মনে হয় চোখটা ড্রাই, তাহলে আমরা চোখটা ভেজা রাখার জন্য কোনো একটা টিআরপি ড্রপ, অথবা দেখলাম যে কোনো ধরনের অ্যাসোসিয়েটেড ব্যাকটেরিয়াল ইনফেকশন, তবে সেক্ষেত্রে আমরা একটা অ্যান্টিবায়োটিক ড্রপ দিতে পারি। কাশির জন্য যে কোনো একটা ধরনের ভালো কাশির একটা সিরাপ দিতে পারি। যদি বাচ্চা খেতে না চায়, বাচ্চা দুর্বল হয়ে পড়ে, বাচ্চা নিস্তেজ হয়ে পড়ে, বাচ্চা বারবার বমি করতেছে, বাচ্চার বুক উঠানামা করতেছে অনেক ঘন ঘন, এগুলো বিপজ্জনক, তখন আর বাসায় বসে থেকে চিকিৎসার কোনো অবকাশ নেই। সেক্ষেত্রে অবশ্যই দ্রুত আমাদের হাসপাতালে নিয়ে যেতে হবে। স্যার, আপনি যদি ঢাকা মেডিকেলে আছেন, সব যে পুরো পেশেন্টগুলো ভর্তি করাতে পারে না, আইসিইউ লাগতেছে, তখন ঢাকা মেডিকেলে রেফার করে। তো আমরা ঢাকা মেডিকেলে অ্যাভেলেবেল আইসিইউ থাকে না, যত সিট খালি যায়, তো এই পেশেন্টটা কোথায় যাবে, ঘুরবে? এটা কেন হচ্ছে যে আইসিইউ বাংলাদেশের এই যে মধ্যবিত্ত, গরিব, নিম্ন মধ্যবিত্ত, এরা তো ম্যাক্সিমাম সময় আপনাদের হসপিটালে আইসিইউ পায় না, এনআইসিইউ পায় না, করতেছে অন্য জায়গায় দেখেন প্রাইভেটে। এই সমস্যাটা আসলে কিভাবে? এখন এই সমস্যাটা তো আসলে ঢাকা মেডিকেলের নিজস্ব সমস্যা না, এই সমস্যাটা আসলে সিস্টেম ঠিক মতো পরিচালনা করতে পারতেছে না। যে পরিমাণ লোকবল থাকার কথা, যে পরিমাণ আইসিইউ ম্যানেজমেন্টের জন্য সার্ভিস থাকার কথা, সেই পরিমাণ নাই। সেজন্য এই সার্ভিসটা ডেভেলপমেন্টটা হচ্ছে না। এখন মনে করেন ঢাকা মেডিকেলে প্রায় 6,000 লোকের প্রতিদিন ট্রিটমেন্ট দেওয়ার কথা, কিন্তু সে জায়গায় কিন্তু
প্রায় 5 থেকে 6 গুণ রোগী হচ্ছিল, ভর্তি হচ্ছে, রোগী অবস্থান করতেছে। এতগুলো রোগের চিকিৎসার ম্যান পাওয়ার তো বেশি নাই। বেশিরভাগ মানুষকে দেখবেন যে হয় হাসপাতালের বারান্দায়, নাহলে ফ্লোরের মধ্যে শুয়ে চিকিৎসা দেওয়া লাগতেছে। ডাক্তারেরও ঠিক একই অবস্থা, ফ্লোরে বসে, নাহলে চলো বিছানার পাশে বসে বসে নিচে চিকিৎসা দেওয়া লাগতেছে। এই কারণ তো ডাক্তার নিজে করে না, এর মূল কারণ তো সিস্টেমে। যেমন শিশু বান্ধব হাসপাতাল, ঢাকা মেডিকেলের মতো জায়গায় যদি শিশু বান্ধব হাসপাতাল তৈরি করা যায়, যাতে অল্প সার্ভিস আমরা দিলাম বা অল্প জায়গার মধ্যে যেন অধিকতর মানুষ সেবাটা নিতে পারে। কিন্তু আইসিইউতে আসলে ওরকম সার্ভিস দেওয়ার মতো জায়গা না। আইসিইউতে চলে একটা বেডে তো আমি 10টা বা 2টা বাচ্চা দিতে পারবো না। একটা বেড মানে একটা বেড। আমাদের টোটাল চলে এনআইসিইউ সাপোর্ট আছে প্রায় 37টা ব্রত বেড। তারপরে মনে করেন পিআইসিইউ তো মিলিয়ে এরকমই হবে 37 হোক বা 50টাই ধরেন সর্বোচ্চ হবে। তো সারা বাংলাদেশে যদি 64 জেলা চিন্তা করেন, তো সবাই যদি একটা জেলা থেকে একজন করেও আসে, তারপরে তো দেওয়ার মতো জায়গা না। এখন সেই ক্ষেত্রে অবশ্যই যেটা সরকারকে করতে হবে, আইসিইউ হসপিটাল নির্মাণ করতে হবে। একটা বিশেষজ্ঞ যদি হাসপাতাল নির্মাণ করা যায় শিশুদের জন্য সরকারি, পূর্ণাঙ্গভাবে শিশু ভিত্তিক একটা হসপিটাল, যেখানে শিশু কার্ডিওলজি থেকে শুরু করে শিশুদের জন্য এনআইসিইউ, শিশুদের জন্য পিএইচসিইউ, শিশুদের জন্য মেডিসিন, শিশুদের জন্য সার্জারি, তাহলে হয়তো রোগীর লোককে আরো বেশি চরিত্র সেবা। এই সমস্যা তো স্যার দীর্ঘদিন থেকে ঢাকা মেডিকেল হয়ে আসতেছে, এনআইসিইউ, আইসিইউ এগুলা পর্যাপ্ত পরিমাণ নাই। এটার জন্য আপনাদের ডাক্তাররা দাবি জানাই দিতে পারেন। এটা তো আপনারা দেখতেছেন মানুষের দুঃখ দুর্ভোগ, এই ধরনের এটা ঢাকা মেডিকেলে আপনি বুঝতেছেন মানুষ কি পরিমাণ কষ্ট নিয়ে আসে। যার বাচ্চা মারা যায় সে বুঝে, আইসিইউ না পাইয়ে অনেক বাচ্চা যে মারা যাচ্ছে। এই ধরনের ঘটনা আমরা রীতিমতো দেখতেছি এবং আমরা প্রশাসনের সাথে রীতিমতো কথা বলতেছি। বারবার চিঠিও দেওয়া হচ্ছে, কিন্তু কোনো না কোনো কারণে এটা হচ্ছিল দীর্ঘসূত্রিতার কারণে আটকে পড়ে যাচ্ছে। আচ্ছা, আর শেষে যেটা বলবো যে হামের টিকাটা কোন বয়স থেকে দিবে এবং কোথায় দিবে? আচ্ছা, এটা খুবই গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন। হামের টিকা নেওয়ার যে সময়টা, আমাদের যে পিআই শিডিউলটা আছে এক্সটেন্ডেড প্রোগ্রাম ইমিউনাইজেশনের জন্য, সেখানে বলা আছে 9 মাসের সময় প্রথম ডোজ এবং 15 মাসের সময় দ্বিতীয় ডোজ। কিন্তু বর্তমানে সরকার যেহেতু হামের প্রকোপটা সবাই বিস্তার লাভ করেছে, 6 মাস পার হলে পরে 6 মাস থেকে 5 বছরের নিচে এই বাচ্চাদের কিন্তু একটা অতিরিক্ত বুস্টার ডোজ, অথবা যারা দেয় নাই, যারা বাদ পড়ে গেছে তাদের জন্য ব্যবস্থা করেছে সরকার। তো যদি কোনো বাচ্চা 6 মাস বয়স হয়ে থাকে, 5 বছর নিচে 6 মাস থেকে, তাহলে তারা কিন্তু এখন এই মুহূর্তে ভ্যাকসিন দিতে পারবে। আর পিপিআই শিডিউল অনুযায়ী 9 মাস এবং 15 মাস হচ্ছে ভ্যাকসিনের বয়স। গ্রামে তো ইপিআই দেয়, কিন্তু ঢাকা শহরে যারা বসবাস করে তারা জানে না কোনখানে দিবে। এটা এই ক্ষেত্রে আমাদের আশেপাশে অনেক নগর স্বাস্থ্য কেন্দ্র অথবা ছোট টিকাদান কেন্দ্র আছে, সবুজ সাথা আছে, তারপরে সরকারি যে কোনো সেবাদান কেন্দ্র, যেমন উপজেলা লেভেল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, শহর কেন্দ্রিক যে জেনারেল হাসপাতাল অথবা সদর হাসপাতালগুলোতেও অ্যাভেলেবেল ভ্যাকসিনের ব্যবস্থা রয়েছে। সবাই সেখানে আসবেন এবং ভ্যাকসিন গ্রহণ করবেন। আচ্ছা, অনেকে বলে এটা তো সরকারি টিকা, এটা নগর স্বাস্থ্য কেন্দ্র ঢাকা শহরে যেখানে কিছু টাকা নেই, এটা কি এই টাকাটা কেন নেই? এই টাকাটা সরকার প্রদত্ত কিছু চার্জ থাকলেও তাদের নিজস্ব, এটা যেহেতু একটা বেসরকারি অর্গানাইজেশন থেকে অ্যাভয়েড করা, হয়তো সেক্ষেত্রে কিছু চার্জ তারা রাখে ওই স্টাফ বা ওই পরিমাণ যে সার্ভিসটা দিচ্ছে তাদের পরিচালনার জন্য। প্রিয় দর্শক, আজকে এই পর্যন্ত অনেক কথা হলো। তো জনের সাথে ভিডিওটা শেয়ার করেন, মানুষ যাতে করে সতর্ক হয়। আপনার একটা শেয়ারের দ্বারা যদি উপকৃত হয়, এটা আপনার লেগে কাজ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।